মধ্যপ্রাচ্য একবিংশ শতাব্দীর সবচেয়ে উত্তপ্ত আর জটিল ভূরাজনৈতিক মঞ্চ, যেখানে ধর্ম, তেল আর ভূখণ্ড নিয়ে সংঘাত লেগেই আছে। এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশের কাছে রয়েছে বিশাল সেনাবাহিনী, অত্যাধুনিক ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান। কিন্তু এই প্রকাশ্য শক্তির আড়ালে একটি দেশের কাছে এমন এক গোপন অস্ত্র আছে বলে মনে করা হয়, যা এই পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। এমন এক অস্ত্র যার অস্তিত্বের কথা সেই দেশটি কখনো স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। এটি পৃথিবীর সবচেয়ে বড় ওপেন সিক্রেট। আমরা কথা বলছি ইসরায়েলের পারমাণবিক বোমা নিয়ে। কিভাবে এই ছোট্ট দেশটি, যার চারপাশে রয়েছে শত্রুভাবাপন্ন রাষ্ট্র, তারা গোপনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তৈরি করতে সক্ষম হলো? কারা তাদের সাহায্য করেছিল? আর কেনই বা তারা এই বিষয়টি নিয়ে এমন রহস্যময় নীরবতা পালন করে? আদ্যপান্তর আজকের পর্বে আমরা খুঁজে বের করার চেষ্টা করব স্নায়ুযুদ্ধের সবচেয়ে রোমাঞ্চকর এবং গোপন এক অধ্যায়। উন্মোচন করার চেষ্টা করব ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির সেই অবিশ্বাস্য গল্প। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে। হলোকস্টের সময় 60 লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এই অবর্ণনীয় যন্ত্রণা আর গণহত্যার স্মৃতি ইহুদিদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। যখন 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটির জন্ম হয়, তখন তাদের নেতাদের মনে একটাই সংকল্প ছিল, নেভার এগেইন, বা আর কখনো না। তারা প্রতিজ্ঞা করেছিল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যা কিছু করা দরকার তারা সবই করবে। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ছিলেন এই সংকল্পের প্রবাদ পুরুষ। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে আরব দেশগুলো দ্বারা পরিবেষ্টিত এই ক্ষুদ্র রাষ্ট্রটির টিকে থাকার জন্য প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট নয়। তাদের এমন একটি চূড়ান্ত রক্ষা কবচ প্রয়োজন, যা শত্রুদের মনে এমন ভয় তৈরি করবে যে তারা ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার কথা চিন্তাও করতে পারবে না। আর সেই রক্ষা কবচটি ছিল পারমাণবিক বোমা। বেন গুরিয়ন বলেছিলেন, বিজ্ঞান যদি আমাদের সেই জিনিস অর্থাৎ পারমাণবিক বোমা দিতে পারে যা আমাদের শত্রুদের আছে, তাহলে আমরাও তা অর্জন করব। 1949 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র 1 বছর পর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF নেগেব মরুভূমিতে ইউরেনিয়াম অনুসন্ধানের জন্য একটি ভূতাত্ত্বিক জরিপ শুরু করে। যদিও সেখানে খুব সামান্যই ইউরেনিয়াম পাওয়া গিয়েছিল, কিন্তু এটি ছিল এক বিশাল স্বপ্নের প্রথম পদক্ষেপ। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কাণ্ডারি ছিলেন অধ্যাপক আর্নেস্ট ডেভিড বার্গম্যান, যাকে ইসরায়েলি পারমাণবিক বোমার জনক বলা হয়। বেন গুরিয়নের নেতৃত্বে বার্গম্যান এবং তার বিজ্ঞানীরা গোপনে কাজ শুরু করেন, কিন্তু তাদের কাছে না ছিল প্রযুক্তি, না ছিল পর্যাপ্ত কাঁচামাল। এজন্য একজন শক্তিশালী মিত্রের প্রয়োজন হয়ে পড়ে তাদের। 50-এর দশকে আবির্ভাব ঘটে সেই মিত্রের, আর সেই মিত্র ছিল ফ্রান্স। কিন্তু ফ্রান্স কেন ইসরায়েলকে পারমাণবিক বোমা বানাতে সাহায্য করবে? এর পেছনে ছিল একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা, 1956 সালের সুয়েজ সংকট। মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করলে ব্রিটেন এবং ফ্রান্স ক্ষুব্ধ হয়। অন্যদিকে মিশর ইসরায়েলের জন্য একটি বড় হুমকি ছিল। এই অভিন্ন শত্রুর মোকাবেলায় ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স গোপনে একজোট হয়। যুদ্ধে তারা মিশরকে সামরিকভাবে চাপে রাখতে পারলেও আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের প্রচণ্ড চাপে তাদের পিছু হটতে হয়। এই ঘটনা ফ্রান্সের জন্য ছিল এক বিরাট অপমান। তারা আমেরিকার উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেদের স্বাধীন পারমাণবিক সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয়। একই সাথে তারা ইসরায়েলকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখতে শুরু করে। এই রাজনৈতিক প্রেক্ষাপটেই ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল শিমন পেরেজ, যিনি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি ফ্রান্সের সাথে এক ঐতিহাসিক গোপন চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ফ্রান্স ইসরায়েলকে একটি বড় নিউক্লিয়ার রিয়েক্টর বা পারমাণবিক চুল্লি এবং একটি রিপ্রসেসিং প্ল্যান্ট তৈরি করে দেবে। এই রিপ্রসেসিং প্ল্যান্টটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানেই পারমাণবিক চুল্লির ব্যবহৃত জ্বালানি থেকে প্লুটোনিয়াম বের করা সম্ভব, যা পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান। 1957 সালে নেগেব মরুভূমির ডিমোনা নামক একটি প্রত্যন্ত অঞ্চলে শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন নির্মাণ প্রকল্পগুলোর একটি। বাইরের দুনিয়াকে দেখানো হয় যে সেখানে একটি টেক্সটাইল ফ্যাক্টরি বা কাপড়ের কল তৈরি হচ্ছে। প্রকল্পের চূড়ান্ত গোপনীয়তা রক্ষার জন্য করা হয়েছিল সবকিছু। ফরাসি প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা ছদ্মনামে ইসরায়েলে আসতেন। পুরো এলাকাটিকে কাঁচা তার দিয়ে ঘিরে ফেলা হয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর কড়া পাহারায় রাখা হয়। বলা হয় এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বিমানকে গুলি করার নির্দেশও দেওয়া ছিল। ডিমোনার চুল্লিটি ছিল একটি হেভি ওয়াটার রিয়েক্টর। এর জন্য প্রয়োজন ছিল হেভি ওয়াটার বা ভারী জল। ইসরায়েল প্রথমে নরওয়ের কাছ থেকে 20 টন হেভি ওয়াটার কিনেছিল, এই শর্তে যে এটি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে।
কিন্তু সেই হেভি ওয়াটার সরাসরি চলে গিয়েছিল ডিমোনার গোপন প্রকল্পে। 60-এর দশকের শুরুতে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তাদের U-2 স্পাই প্লেনের মাধ্যমে ডিমোনার বিশাল নির্মাণযজ্ঞের ছবি তোলে। ছবি দেখে আমেরিকানরা বুঝতে পারে যে এটি কোনো টেক্সটাইল ফ্যাক্টরি নয়, বরং একটি বিশাল পারমাণবিক চুল্লি। এতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে চেয়েছিলেন। তিনি বেন গুরিয়নকে চিঠি লিখে ডিমোনা পরিদর্শনের অনুমতি চান। বেন গুরিয়ন এক কঠিন পরিস্থিতিতে পড়েন। একদিকে তিনি আমেরিকাকে চটাতে চান না, কারণ আমেরিকা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। অন্যদিকে তিনি তার স্বপ্নের প্রকল্প বন্ধ করতে পারবেন না। এখান থেকে শুরু হয় এক অবিশ্বাস্য লুকোচুরি খেলা। ইসরায়েল অনিচ্ছা সত্ত্বেও আমেরিকান পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়, কিন্তু তা ছিল সম্পূর্ণ সাজানো। আমেরিকান পরিদর্শকদের আসার আগেই ডিমোনার কর্মকাণ্ড এমনভাবে সাজানো হতো যাতে মনে হয় এটি একটি শান্তিপূর্ণ গবেষণাগার। রিপ্রসেসিং প্ল্যান্টের মতো সংবেদনশীল জায়গাগুলোকে দেয়াল তুলে বা যন্ত্রপাতি সরিয়ে লুকিয়ে ফেলা হতো। বলা হয় পরিদর্শকদের দেখানোর জন্য একটি নকল কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছিল, যা দেখে মনে হবে চুল্লিটি আসলে অনেক ছোট এবং কম ক্ষমতার। এছাড়া ইসরায়েলি বিজ্ঞানীরা পরিদর্শকদের এমন সব উত্তর দিতেন যা আগে থেকেই শিখে রাখা হয়েছিল। আমেরিকান পরিদর্শকরা সন্দেহ করলেও তারা কোনো অকাট্য প্রমাণ খুঁজে পাননি। বেন গুরিয়ন কেনেডিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে না। এই কথার মারপ্যাঁচটি ছিল অত্যন্ত চতুর। এর অর্থ হলো অন্য কোনো দেশ আগে অস্ত্র তৈরি না করলে ইসরায়েলও করবে না, অথবা ইসরায়েল অস্ত্র তৈরি করবে কিন্তু সেটির পরীক্ষা বা ঘোষণা দিয়ে প্রথম হবে না। এই লুকোচুরি খেলার মাধ্যমে ইসরায়েল আসলে সময় নেয়ার চেষ্টা করছিল। 1964 সালের মধ্যে ডিমোনার চুল্লিটি সক্রিয় হয়ে ওঠে এবং প্লুটোনিয়াম উৎপাদন শুরু করে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন ইসরায়েল তাদের প্রথম পারমাণবিক বোমাটি তৈরি করতে সক্ষম হয়েছিল 1966 সালের 6 দিনের যুদ্ধের ঠিক আগে। এই সময়টাতে ইসরায়েল তাদের সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর পারমাণবিক মতবাদটি তৈরি করে, যা স্যামসন অপশন নামে পরিচিত। বাইবেলের চরিত্র স্যামসনের গল্প থেকে এই নামটি নেওয়া হয়েছে। স্যামসন যখন শত্রুদের হাতে বন্দী হন, তখন তিনি মন্দিরের স্তম্ভগুলো ভেঙে ফেলে শত্রুদের সাথে নিজেকেও ধ্বংস করে দিয়েছিলেন। স্যামসন অপশন হল ইসরায়েলের সেই চরম পদক্ষেপের হুমকি, যদি কখনো আরব দেশগুলো সম্মিলিতভাবে আক্রমণ করে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসে, তাহলে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যকে নিজের সাথে ধ্বংস করে দেবে। এটি হল টিকে থাকার চূড়ান্ত রক্ষা কবচ। 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধের সময় ইসরায়েল স্যামসন অপশন ব্যবহারের সবচেয়ে কাছাকাছি চলে এসেছিল বলে মনে করা হয়। যুদ্ধের শুরুতে মিশর এবং সিরিয়ার আকস্মিক আক্রমণে ইসরায়েল প্রায় পরাজিত হতে বসেছিল। সেই সংকটময় মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার এবং প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান পারমাণবিক বোমা প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন বলে অনেক রিপোর্টে দাবি করা হয়। তারা এমনকি পারমাণবিক বোমাবাহী বিমান এবং জেরিকো মিসাইলগুলোকে প্রস্তুত রেখেছিলেন। তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনী ঘুরে দাঁড়াতে সক্ষম হওয়ায় সেই চরম পদক্ষেপ আর নিতে হয়নি। কয়েক দশক ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ছিল কেবলই অনুমান আর গুজবের বিষয়, কিন্তু 1986 সালে একজন মানুষ এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দেন। তার নাম মোর্দেখেই ভানুনু। ভানুনু ছিলেন ডিমোনা পারমাণবিক কেন্দ্রের একজন টেকনিশিয়ান। তিনি সেখানে প্রায় 9 বছর কাজ করেছিলেন। পারমাণবিক অস্ত্রের বিস্তারের বিরোধিতা এবং নিজের বিবেকের তাড়নায় তিনি ডিমোনার ভেতরের কার্যকলাপের উপর থেকে পর্দা সরানোর সিদ্ধান্ত নেন। তিনি গোপনে একটি ক্যামেরা ভেতরে নিয়ে যান এবং পারমাণবিক বোমার উপাদান তৈরির বিভিন্ন প্রক্রিয়ার প্রায় 60টি ছবি তোলেন। এরপর তিনি ইসরায়েল ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। অবশেষে তিনি লন্ডনে গিয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসের সাথে যোগাযোগ করেন। সাংবাদিকরা এবং পারমাণবিক বিশেষজ্ঞরা তার তোলা ছবি এবং দেয়া তথ্য বিশ্লেষণ করে হতবাক হয়ে যান। ভানুনুর তথ্য এতটাই বিস্তারিত ছিল যে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে পৌঁছান যে ইসরায়েলের কাছে কেবল পারমাণবিক বোমা নেই, বরং তাদের অস্ত্র ভাণ্ডার অনুমানের চেয়েও অনেক বড়। অন্তত 100 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড তাদের কাছে রয়েছে। কিন্তু এই তথ্য প্রকাশ হওয়ার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভানুনুর পিছু নেয়। চেরিল হ্যানিন নামের একজন নারী মোসাদ এজেন্ট, যিনি নিজেকে সিন্ডি নামে পরিচয় দিয়েছিলেন, তিনি ভানুনুকে প্রেমের ফাঁদে ফেলেন এবং তাকে রোমে ছুটি কাটাতে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন। রোমে পৌঁছানোর সাথে সাথেই মোসাদের এজেন্টরা ভানুনুকে অপহরণ করে একটি জাহাজে তুলে ইসরায়েলে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে একটি গোপন বিচার করা হয় এবং তাকে 18 বছরের কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে 11 বছরই তাকে কাটাতে হয়েছিল সম্পূর্ণ নির্জন কারাবাসে।
ভানুনুর এই আত্মত্যাগ প্রথমবারের মতো বিশ্বকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অকাট্য প্রমাণ দিয়েছিল। আজও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের স্বীকার করে না। এই নীতিকে বলা হয় অ্যামিমুট বা পারমাণবিক অস্পষ্টতার নীতি। কিন্তু কেন এই রহস্য? এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর কৌশলগত কারণ। প্রথমত, শত্রুরা জানে না ইসরায়েলের ক্ষমতা ঠিক কতটা। এই অস্পষ্টতা এবং স্যামসন অপশনের ভয় তাদের যে কোনো বড় ধরনের আক্রমণ থেকে বিরত রাখে। দ্বিতীয়ত, অস্ত্র প্রতিযোগিতা এড়ানো। যদি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিত, তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন মিশর, সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রচণ্ড চাপে পড়ত, যা একটি ভয়ঙ্কর আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিত। এরপর রয়েছে আন্তর্জাতিক চাপ এড়ানো। যেহেতু ইসরায়েল এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, তাই পারমাণবিক অস্ত্রের ঘোষণা দিলে তাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং প্রচণ্ড চাপ আসত, বিশেষ করে আমেরিকার কাছ থেকে। বর্তমানে ধারণা করা হয় ইসরায়েলের কাছে 90 থেকে 400টির মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তাদের কাছে একটি নিউক্লিয়ার ট্রায়াড আছে, অর্থাৎ তারা জল, স্থল এবং আকাশ 3 জায়গা থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম। স্থল থেকে ছোড়ার জন্য রয়েছে জেরিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল। আকাশ থেকে ফেলার জন্য রয়েছে F-15 এবং F-16 যুদ্ধবিমান। এবং সমুদ্রের গভীরে রয়েছে ডলফিন ক্লাস সাবমেরিন, যা পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল বহন করতে পারে বলে বিশ্বাস করা হয়। ইসরায়েলের পারমাণবিক বোমার গল্পটি শুধু একটি অস্ত্র তৈরির কাহিনী নয়, এটি একটি জাতির টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক রাজনীতির জটিল হিসাব নিকাশ এবং অবিশ্বাস্য গোপনীয়তার এক জীবন্ত দলিল, যা আজও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে। তবে এই প্রকাশ্য গোপন অস্ত্রটি কি মধ্যপ্রাচ্যে শান্তি এনেছে, নাকি এটি একটি টাইম বোমার মতো কাজ করছে, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে? ইতিহাস হয়তো একদিনের উত্তর দেবে।